শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আজ শুনবেন এক বিরলতম হত্যা রহস্যের গল্প, ঘাতক। রচনা অনিন্দ্যভুক্ত। দূরপল্লার বেসরকারি বাসটা ছেলেটাকে সপাটে ধাক্কা দিল। সময়টা শরৎকালের দুপুর 2:30। অসময়ে হঠাৎই অঝোরে বৃষ্টি হচ্ছিল। আমি আর ছোটকা ধর্মতলা চত্বরে একটা বাড়ির গাড়ি বারান্দায় বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিলাম। ছেলেটিও আমাদের পাশেই ছিল। এক কাঁধে পেটমোটা একটা ঝোলা, সেদিকের হাতেই ঢাউস একটা ব্যাগ, অন্য হাতে ছাতা। বৃষ্টি একটু ধরতেই ছেলেটা ডান কাঁধে ছাতাটাকে গুজে দিয়ে পকেট থেকে মোবাইল বের করে রাস্তায় বেরিয়ে পড়ল। রাস্তায় বাসগুলো তীব্র গতিতে ছুটে যাচ্ছিল। হঠাৎ ঘটনাটা ঘটল যখন ছেলেটি প্রায় রাস্তার মাঝামাঝি। একটু দূরে দেহটা ছিটকে পড়ে স্তব্ধ হয়ে গেল। অরিন্দম সেনের মোবাইল ফোনে একটা নাম ভেসে এলো, রনিতা। স্যার, আমি রনিতা বলছি। আজকের কাগজে ধর্মতলা একটি ছেলের আনভার হয়েছে, খবরটা পড়েছেন? ওর নাম সুজয়, আমার বন্ধু ছিল। কথা কটা বলেই মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। ছাত্রীকে সন্ধেবেলায় বাড়িতে আসতে বলে ছোটকা বেরিয়ে গেল। যে দুর্ঘটনাটার কথা মেয়েটি বলল তার তো আমরা প্রত্যক্ষদর্শী। ঠিক সন্ধেতে রনিতা হাজির হলো। তখন আমিও কলেজ থেকে ফিরেছি। মেয়েটি অ্যাক্সিডেন্টের ঘটনাটা বিস্তারিত ছোটকাকে বর্ণনা করতে শুরু করলো। সুজয়ের বাড়ি বাগুইহাটিতে। একই পাড়াতে রনিতাও থাকে। ছোটবেলা থেকেই দুজনের বন্ধুত্ব, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একই সাথে পড়াশুনো। দুজনে মিলে একটা অ্যাড এজেন্সি খুলেছিল। হঠাৎ অ্যাড এজেন্সি কেন? ছোটকা বলল। দাশরথী সেনের নাম হয়তো আপনি শুনে থাকবেন স্যার। উনি সুজয়ের বাবা। উনি বইয়ের কভার ডিজাইন করতেন। ওনার একটা স্টুডিও ছিল, এখানে তিনি বিভিন্ন কার্টুন বানাতেন। সুজয় বাবার কাছ থেকে কার্টুন আঁকাটা রপ্ত করেছিল। আমি কলেজ থেকে বেরিয়ে অ্যানিমেশন কোর্স করেছিলাম। সুজয়ের বাবা মারা যাওয়ার পর আমরা দুজনে মিলে টিভির জন্য কার্টুন অ্যাড বানাতে শুরু করলাম। কার্টুন অ্যাড মার্কেটে আমরা প্রায় 30% পেয়ে গিয়েছি। আচ্ছা রনিতা, তুমি কি একথা বলতে চাইছো যে সুজয়ের মৃত্যুটা নিছক অ্যাক্সিডেন্ট নয়, খুন? এক্স্যাক্টলি স্যার। তাহলে কি এই খুন কোনো প্রফেশনাল রাইভালরি থেকে? আমি জানি না স্যার, কিন্তু বুঝতেও পারছি না। ওকে, রাত হয়ে যাচ্ছে রনিতা, তুমি বাড়ি যাও, আমি দেখছি বলে ছোটকা উঠে দাঁড়ালো। আগামীকাল রবিবার, একটু বেলা অবধি ঘুমাবো। কিন্তু ছোটকার গলা শুনে 6:37 ঘুম ভেঙে গেল। ফোন করছে। যত তাড়াতাড়ি পারো চলে এসো রনিতা। ছোটকা বলল, তাড়াতাড়ি স্নান সেরে রেডি হয়ে নে, বেরোতে হবে। একটু বাদেই রনিতা চলে এলো। আমরা ডাইনিং টেবিলে বসলাম। ছোটকা বলল, রনিতা, বুঝতে পারছো, তুমি যেটা বলছো সেটা সে অনুমান, কোনো এভিডেন্স নেই। অ্যাক্সিডেন্টটা আমরা চোখের সামনে দেখেছি, অস্বাভাবিক কিছু তো আমাদের চোখে পড়েনি। ইতিমধ্যে মা আমাদের টেবিলে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। খুব তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট খেয়ে নিলাম। আচ্ছা রনিতা, সুজয়ের সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক কেমন ছিল? আমরা ভালো বন্ধু ছিলাম স্যার। বন্ধু, বিজনেস পার্টনার, নাকি আরও বেশি কিছু? এই প্রশ্নে রনিতা একটু মাথা নিচু করে ফেলল। আচ্ছা রনিতা, সুজয়ের মৃত্যুটা তোমার খুন বলে মনে হচ্ছে কেন? আমার দৃঢ় বিশ্বাস স্যার, এটা খুন। থানায় ডায়েরি করেছো? হ্যাঁ করেছি স্যার। তাহলে পোস্টমর্টেম রিপোর্ট? রনিতা ব্যাগের চেন খুলে একটা কাগজ বের করে ছোটকার হাতে দিল। পোস্টমর্টেম রিপোর্ট। আকস্মিক আঘাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু। রিপোর্ট পড়ে নিয়ে ছোটকা প্রশ্ন করল, সুজয়ের কোনো শত্রু ছিল? ইদানিং একজনের সাথে ওর ঝামেলা হচ্ছিল। কি ব্যাপারে? ব্যবসার জন্য টাকা ধার নিয়েছিল, শোধ দিতে পারছিল না। কেন? তোমাদের ব্যবসা তো ভালোই চলছিল, তুমিই তো বললে। সমস্যা তো সেই জন্যই, কাজ বাড়ছিল বলে নতুন নতুন অনেক জিনিস কিনতে হচ্ছিল। কার কাছ থেকে টাকা ধার নিয়েছিলে? কত টাকা নিয়েছিলে? লোকটার নাম তারক ঘোষ, সুদের ব্যবসা করে। 3 লাখ টাকা ধার নেওয়া হয়েছিল। শোধ দেবার কী শর্ত ছিল? মাসে মাসে সুদের টাকা দিতে হবে। টাকা দেওয়া কি বন্ধ করে দিয়েছিলে? বছর দুয়েক আগে টাকা নেওয়া হয়েছিল, সুদ আসল দুটোই দেওয়া হচ্ছিল। ইদানিং পাচ্ছিল না, মাঝে মাঝে
একটা দুটো কিস্তি বন্ধ হচ্ছিল। তারপর লোকটা মাঝে মাঝে স্টুডিওতে এসে ঝামেলা করছিল, খুনের হুমকিও দিচ্ছিল। তোমার কি মনে হয় খুনের পেছনে এই লোকটার হাত আছে? মনে হয় নেই। কেন? লোকটার গলার জোর আছে, হাতের জোর আছে, কিন্তু বুদ্ধি নেই, গবেট টাইপের। তবে কি অন্য কেউ? হ্যাঁ, আমাদেরই ট্রেডের লোক, তবে ঠিক বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? লোকটা ভদ্র না শয়তান, আর্টিস্ট না ব্যবসায়ী, কীরকম? লোকটার নাম পরমার্থ রায়, অ্যানিমেশনের কাজ করেন। পিটিভিতে একটা কাজও পেয়েছিলেন, একটি সিরিয়ালে। একটা টাইটেল সঙ্গে সঙ্গে ছবির চরিত্রগুলি মজার মজার ভঙ্গি করবে। কাজটা জমা দেওয়ার পর সিরিয়াল ডিরেক্টর সেটা ক্যান্সেল করে দেয়। তারপর কাজটা আমরা পাই। এই পরমার্থ রায় হলেন সেই অ্যানিমেশন স্কুলের এক্স স্টুডেন্ট যেখানে আমি অ্যানিমেশন শিখছিলাম। উনি নিজে এসে এই কাজটা কেমন ছিল সেই বিষয়ে বলেছিলেন। এছাড়াও বলেছিলেন, দেখিস যেন আমার মতো ভুল করে ফেলিস না। অর্থাৎ শুভানুধ্যায়ী। আমি তাই ভেবেছিলাম। ধারণা পাল্টালে কেন? কাজ শুরু করার দুদিন পর সুজয়ের একটা অ্যাক্সিডেন্ট হলো। ও ধর্মতলায় একটা বাস থেকে নামছিল, তখনই একটা স্কুটার এসে ওকে ধাক্কা দেয়। ও পড়ে গিয়ে হাত ভেঙে ফেলে। ফলে কাজটা আমরা সময় মতো দিতে পারিনি। এর সঙ্গে পরমার্থবাবুর সম্পর্কটা কোথায়? স্কুটারে কে ধাক্কা মেরেছিল সুজয় তাকে চেনে। লোকটা পরমার্থবাবুর পার্টির এক চেলা। অ্যানিমেশনে তোমাদের রাইভাল কারা? সুব্রত দালাল এবং প্রণব চ্যাটার্জি। অ্যানিমেট এবং কার্টুনিস্ট নামে দুটি কোম্পানি। তোমাদের কোম্পানির নাম কি? অ্যানিম ওয়ার্ল্ড। পরমার্থবাবুর কোম্পানি অ্যানিমো, তবে সে প্রায় উঠে যাওয়ার মুখেই। এ ধরনের কোম্পানি চালানোর জন্য যতটা সময় দিতে হয় পরমার্থদা তাই দিচ্ছিলেন না। কেন? অল্টারনেটিভ কোনো ইনকাম সোর্স আছে নাকি? পার্টি করে, বুঝলাম, কিন্তু অ্যানিমোর মার্কেট শেয়ার কেমন ছিল? তার 10% হবে। সেটা এখন কার দখলে? আমার দখলে, স্যার। এমন কেউ কি আছে যে তোমাকে চায় কিন্তু তুমি চাও না? আচমকা প্রশ্নে রনিতা কিছুটা দিশেহারা হয়ে গেল। বলল, মানে স্যার, ছিল না, ইদানিং হয়েছে। কেন, নাম কি তার? তারকবাবু, যার নাম একটু আগেই বলছিলাম। তোমার প্রতি তার ইন্টারেস্ট আছে কী করে বুঝলে? একদিন সরাসরি আমায় বলল, আমায় বিয়ে করো, সুজয়ের দেনাটা ছেড়ে দেবো। তুমি কি উত্তর দিয়েছিলে? ইডিয়েট বলেছিলাম। খুনের হুমকিটা কি তারপরেই দেয়? হ্যাঁ। অ্যানিমেট এবং কার্টুনিস্টের মালিক কারা? সুব্রত দালাল এবং প্রণব চ্যাটার্জি। ওদের মার্কেট শেয়ার কেমন? মোটামুটি আমাদেরই মতো। এই দুই ভদ্রলোককে তুমি চেনো? আলাপ হয়েছিল স্যার। ওকে, ভালো কথা। তারক ঘোষের ঠিকানাটা বলো। তারক ঘোষ বাড়িতেই ছিলেন, বেটেখাটো তাগড়াই চেহারা, পাড়ার তোলাজ মস্তানের মতো। কে আপনারা? কি চাই? ছুটকা বলল, থানা থেকে আসছি। লোকটার মধ্যে কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না। বললেন, আসুন বসুন। আমার কয়েকটি প্রশ্ন ছিল আপনাকে। বলুন। আপনি সুজয় সেনকে চিনতেন? একই পাড়ায় বাস, না চেনার তো কোনো কারণ নেই। তাছাড়া আমি সুজয় সেনকে চিনি, এটা তো আপনি জেনেই এসেছেন। প্রফেসর সেন? ছোটকা হঠাৎ চমকে গেল। বলল, আপনি আমায় চেনেন কিভাবে? আমার ছেলে আপনারই কলেজের ছাত্র। আচ্ছা, তবে আপনি আজ সেই পরিচয়ের সাথে কথা বলছেন না কিন্তু। রনিতার মাথা খারাপ হয়ে গেছে। প্রফেসর সেন, দ্যাটস নান অফ ইউর বিজনেস মিস্টার ঘোষ। আলবাত মাই বিজনেস। মেয়েটা পিওর অ্যাক্সিডেন্টের মধ্যে খুনের গন্ধ খুঁজবে, আর তারই কথা শুনে আপনারা আমাদের হ্যারাস করতে চলে আসছেন। অ্যান্ড নাও গেট আউট। দাঁত মুখ খিচিয়ে লোকটা তেড়ে এলো। বিনা বাক্যব্যয়ে আমরা বেরিয়ে এলাম। চৌমাথার মোড়ে রনিতা অপেক্ষা করছিল। এই পাড়াতেই সুজয়ের বাড়ি। সুজয়ের একতলা বাড়িতে 3টে ঘর, তারই মধ্যে একটা স্টুডিও। সেখানে রনিতা আমাদের নিয়ে গেল। ওই ব্যাগ দুটিতে কী আছে? ছোটকার প্রশ্ন। ওই ব্যাগ দুটি দুর্ঘটনার দিন সুজয়ের সঙ্গেই ছিল। আমাদের আকাশ সরঞ্জাম। ডিসি লাহার দোকান থেকে সুজয় মালপত্র কিনতো। মোবাইলটা পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে, পুলিশ দিয়েছে। টেবিলের ড্রয়ার থেকে মোবাইলটা বের করে রনিতা ছোটকা হাতে দিল। মোবাইলটা বার করে অন করে ঘাঁটতে শুরু করলেন ছোটকা। ঘাঁটতে ঘাঁটতে ওর ভুরু কুঁচকে গেল। রনিতা, এটা আমি রাখছি বলে মোবাইলটা পকেটে চালান করে দিল। কি দেখছিলে ছোটকা? আন্দাজ কর তো। লাস্ট কল কার ছিল? গুড গেস। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানিস? একটা কলই আননোন নাম্বার ছিল। আরও একটা অদ্ভুত ব্যাপার আছে, মেমোরিতে যে নামগুলো আছে তার মধ্যে 6টি নাম্বার সাইলেন্ট নাম দিয়ে সেভ করা আছে। সাইলেন্ট 1, সাইলেন্ট 2, এভাবে। ঘড়িতে বিকেল 5টা। পরমার্থ রায় বাড়িতেই ছিলেন। কলিং বেল টেপার 2.5 মিনিট বাদে দরজা খুললেন। সরি, দেরি হয়ে গেল, বাথরুমে ছিলাম। বাড়িতে কেউ নেই বোধহয়। বিয়ে শাদি করিনি, একাই থাকি।
আমাদের সোফায় বসতে বললে পরমার্থ রায় বললেন, বলুন কী ব্যাপার। ছোটকা পরিচয় দিল, উদ্দেশ্যও জানালো। সুজয়ের মৃত্যুর খবরটা পরমার্থ বোধহয় জানতেন না, অন্তত ভাবটা এমনই করলেন। শুনে বললেন, হি ওয়াজ এ ট্যালেন্টেড আর্টিস্ট মিস্টার সেন। মেবি সো, কিন্তু ট্যালেন্টটা তো শেষ কথা নয়। ঠিক বলেছেন, মার্কেটিংয়ের ব্যাপারে সুজয় লাকি ছিল। ইনফ্যাক্ট হি ওয়াজ মোর লাকি দ্যান ট্যালেন্ট। কেন একথা কেন বলছেন? বিকজ হি ওয়াজ লাকি রনিতাকে পেয়ে গিয়েছিল। রনিতা, হু ইজ শি? সুজয়ের পার্টনার, ইনফ্যাক্ট উড বি লাইফ পার্টনার অলসো। রনিতার স্পেশালিটি, মেটা মার্কেটিংটা তুখোড় বোঝে। তাছাড়া সুজয়ের কার্টুন অ্যানিমেশনে নিয়ে আসার কাজটা রনিতাই করত। আপনি এসব জানলেন কি করে? কলকাতার বুকে বড়সড় অ্যানিমেশন কোম্পানিতে সাকুল্যে চারটি। একে অপরের হাড়ির খবর না জানলে কম্পিটিশনে টিকে থাকা মুশকিল মিস্টার সেন। কিন্তু আমি তো শুনেছি আপনি ঈদের দৌড়ে নেই। ঠিকই শুনেছেন। রনিতার সঙ্গে আপনার সম্পর্ক কেমন? ভ্যারি সুইট, মাছ জুনিয়র, অত্যন্ত স্নেহের পাত্রী। তাই যখন দেখলাম ও অ্যানিমেশনের কোম্পানি খুলেছে, তখন আমি মার্কেট থেকে আমার কোম্পানিকে সরিয়ে নিতে শুরু করলাম। কেন? জাস্ট টু লিভ দেম স্পেস। এতটা বদান্যতা দেখানোর কারণ? ওই যে বললাম, আমার অত্যন্ত স্নেহের পাত্রী। এতটা স্নেহের কারণ? থামলেন পরমার্থ রায়। স্নেহ তো আর আপনার অঙ্কের বিষয় নয় মিস্টার সেন। বিয়ে করেননি কেন? হয়ে আর উঠল কই? উঠল না কেন? যেমন তেমন একটা ঘর বাঁধতে চাইনি তাই। অর্থাৎ মনের মতো পাত্রী জোটেনি, তাই তো বলতে পারেন। যদি এখন জোটে তাহলে করবেন? একথার কোনো উত্তর তিনি দিলেন না। বললেন, আমার একটু জরুরি কাজ আছে, যদি কিছু মনে না করেন তো। ছোটকা বুকের কাছে হাত জড়ো করলেন। 1 সপ্তাহ হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ছোটকার মধ্যে কোনো হেলদোল দেখছি না। আমার কলেজ ছুটি, তাই টিভির চ্যানেল ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। হঠাৎ অ্যানিমেশনের নতুন একটা প্রোগ্রামে চোখ আটকে গেল। বাংলার বাতায়ন নামের চ্যানেলটি প্রোগ্রামটায় ভোট প্রচার নিয়ে করছে। ছোটকাও কখন এসে আমাদের পেছনে দাঁড়িয়েছিল, অ্যানিমেশনটা দেখছিল। বলল, অ্যানিমেট মানে সুব্রত দালাল, তাই না? অ্যানিমেটের অফিসটা ধর্মতলা চত্বরে, কেতাদুরস্ত অফিস। ছোটকার নিজের আইডি কার্ড পাঠালো। একটু বাদে সুব্রত দালাল নিজেই বেরিয়ে এসে আমাদের ভেতরে নিয়ে গেলেন। আপনি কি কোনো ইনভেস্টিগেশনের জন্য এসেছেন? ঠিক তাই, তবে বেশি সময় আপনার নেব না। না না, বলুন বলুন। আপনি সুজয় সেনকে চিনতেন? কিন্তু তিনি তো বাক্স সেকেন্ডে। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না মিস্টার দালাল। হ্যাঁ চিনতাম। কেমন মানুষ ছিলেন? বেশ কথার দাম টাম ছিল, কিন্তু ব্যবসায়িক বুদ্ধি ছিল না। কিন্তু তিনি তো আপনার ফার্মের ছবি আঁকতেন। ছবি আঁকতেন ঠিকই, কিন্তু তিনি আমার এমপ্লয়ি ছিলেন না। ওর ব্যবসায়িক বুদ্ধি ছিল না। কি করে বুঝলেন? একটা ফার্ম খুলেছিল, সুপার ফ্লপ। তখনই পই পই করে বলেছিলাম, তুমি শিল্পী মানুষ, এসব তোমার কাজ নয়। শুনলেন না। শুনলেন না কেন? আপনি পেমেন্ট কম করতেন। এই লাইনে হায়েস্ট পেমেন্ট আমরাই কিন্তু করি মিস্টার সেন। সুজয় সেন আমার কাজ ছেড়ে দিয়েছিল। কেন ছেড়েছিল সেটা মিস দত্তর কাছে খোঁজ নিন, উনিই ভালো বলতে পারবেন। আপনি সুজয়বাবুর অল্প বুদ্ধির কথা বলেছিলেন, অথচ অ্যানিমওয়ার্ল্ড আপনাদের মেইন রাইভাল। হতে পারে, কিন্তু ওদের জন্য আমাদের শেয়ারে কোনো হাত পড়েনি। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয় মিস্টার দালাল। উত্তর তো আপনার জানা মিস্টার সেন। কাজটা সুজয়বাবুর, বুদ্ধিটা মিস দত্তর। অ্যানিমেটের অফিস থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে কার্টুনিস্ট অফিসে গেলাম। ট্যাক্সি থেকে নেমেই ছোটকা গট করে অফিসের ভেতর ঢুকে গেল। আমি অরিন্দম সেন, কাল আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। মিস্টার প্রণব চ্যাটার্জি, আপনি জানেন নিশ্চয়ই সুজয় খুন হয়েছেন। কিন্তু কাগজে যাই লেখুক, ড্রাইভার ধরা পড়েছে। তার কাছ থেকে জানা গেছে কারো নির্দেশে সেই কাজটা করেছে। ধাক্কা মেরে সুজয়কে শেষ করে দিয়েছে। কিন্তু সুজয়বাবু তো কারো সাথে পাশে থাকতেন না। অর্থাৎ ওকে কে খুন করবে, তাই তো? ঠিক তাই। সুজয় সেনের সঙ্গে আপনার কি হয়েছিল? না, কিছু তো না। তাহলে আপনার হাউসের কাজ ছেড়ে দিয়েছিল কেন? আমি ওকে রনিতার ব্যাপারে সাবধান করেছিলাম। কেন? মেয়েটা ইনোসেন্ট মিস্টার সেন। সুজয় ওকে ওঠার সিঁড়ি বানিয়েছিল, তাতে আপনার কি? ও আমার বন্ধুর মেয়ে। বন্ধু আপনাকে তার কন্যা উদ্ধারে কাজ দিয়েছিল নাকি? না, মানেটা আপনি খুব তাড়াতাড়ি বুঝবেন মিস্টার চ্যাটার্জি। আমায় সব সত্যিটা বললে ভালো করতেন। আচ্ছা চলি। আমরা বাড়ি ঢুকলাম সন্ধেবেলা। মেচকার বিশ্বস্ত খবরদাতা পিন্টু জানালো, বাংলার বাতায়নের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি হয়েছে অ্যানিমেটের। আগামী 5 বছর চ্যানেলে যাবতীয় কাজ অ্যানিমেটই করবে। মঙ্গলবার বিকালে ঘরে ফিরে বাইরের ঘরে রনিতাকে দেখতে পেলাম। একটু পরে তিনজনে জলখাবার খেতে বসলাম।
ছোটকা সোজাসুজি রনিতাকে প্রশ্ন করলো, তোমাদের নিজের হাউস খোলার আগে সুজয়বাবু কী করতেন? এখানে সেখানে ঘুরে ছবি আঁকতেন। সেটা আগে আমায় বলনি কেন? নেহাতি শখে আঁকতো স্যার, হাত খরচটা হয়ে যেত আর কি। তোমরা ফার্ম খোলার পর উনি কি বাইরের কাজটা ছেড়ে দিয়েছিলেন? না, আমাদের এজেন্সিটা একটু দাঁড়িয়ে যাওয়ার পর ছেড়েছিলেন। ছেড়ে দেবার কারণ? কাজের চাপ বাড়ছিল আমাদের। ছি রনিতা, তুমি আমাকে যদি মিথ্যে কথা বলো, অন্যদের কাছ থেকে আমি কি এক্সপেক্ট করব? প্রণববাবুর সঙ্গে তোমার কি সমস্যা হয়েছিল? আপনি প্রণব কাকুর কাছে দেখা করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। ঘটনাটা খুলে বলো রনিতা। সুজয়ের একটা পেমেন্ট বাকি ছিল, উনি আমাকে 5টায় অফিস আওয়ার্সের শেষ হওয়ার পর যেতে বলেছিলেন। আমি যখন যাই তখন, আর সুব্রতবাবু? অ্যানিমেট তো ভালোই পেমেন্ট করতো। না স্যার, সামান্য পেমেন্ট নিয়েও উনি বড় ঝামেলা করতেন। আচ্ছা, সুজয়বাবু তোমাকে কোনো আশঙ্কার কথা কখনো বলেছিলেন? কি ব্যাপারে স্যার? এই ধরো কেউ ওকে খুন করতে চায় বা কেউ ওকে ফলো করছে। না। তবে? তবে কি? বাংলার বাতায়ন নামে একটা নতুন টিভি চ্যানেল লঞ্চ করেছে মাসখানেক আগে। চ্যানেলটি আপনি দেখেছেন? হ্যাঁ, দীপু আমায় দেখিয়েছে। প্রোগ্রামটা ওরা দিন 3 আগে মাত্র শুরু করেছে। সো হোয়াট? প্রোগ্রামটা স্যার আমাদের করার কথা ছিল। বড় অঙ্কের চুক্তি ছিল। কাজটা পেলে না কেন? চুক্তি হয়েছিল, কিন্তু সুজয় মারা যাওয়াতে। বুঝলাম, কিন্তু তুমি কি আশঙ্কার কথা বলছিলে? আমাদের প্রাথমিক চুক্তিটা প্রায় 20 দিন আগেই হয়েছিল স্যার। ও 2-1টা এপিসোডের আঁকাও রেডি করে ফেলেছিল। সেই দিন কেউ ওকে খুনের হুমকি দিল। কে হুমকি দেয়? কে বলতে পারবো না, কিন্তু কাজটা ছেড়ে না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কতদিন আগের ঘটনা এটা? 17-18 দিন হবে। তার কদিন পর অ্যাক্সিডেন্ট হলো? 5-6 দিন পর। হুমকি পাওয়ার পর তোমরা কি করেছিলে? আমি ভয় পেয়েছিলাম, পুলিশে খবর দিতে বলেছিলাম, ও রাজি হয়নি। কেন? সুজয় বলল, এ লাইনে সবাই তুলি ধরতে জানে, ছুরি বন্দুক নয়। কেউ হিংসে এইটুকু করেছে। ইগনোর ইট। অর্থাৎ সুজয় ভয় পাননি। বোধহয় একটু হলেও পেয়েছিল, কিন্তু পাত্তা দিতে চায়নি। কেন? ও বলতো, ভয়কে লাই দিলেই মাথায় চড়ে বসে। তুমি ঘটনাটার কাউকে বলনি? হ্যাঁ বলেছিলাম। কাকে বলেছিলে? পরমার্থদাকে। কেন তাকে কেন? সে তো একবার সুজয়বাবুর ক্ষতি করতে চেয়েছিল, তুমিই তো বললে। পরমার্থদা পার্টি করে, বলার মতো আর কাউকে আমি চিনতাম না। উনি কি পরামর্শ দিয়েছিলেন? ঝুট ঝামেলায় না গিয়ে কাজটা ছেড়ে দিতে বলেছিলেন। হুম। কত টাকার চুক্তি ছিল? 5 বছরের চুক্তি, বছরে 15 লাখ। টাকার অঙ্কটা পরমার্থবাবু জানতেন? হ্যাঁ জানতেন। কিভাবে জানলেন? আমিই বলেছিলাম। কবে এবং কেন? যেদিন চুক্তি হয়েছিল সেদিন উনি স্টুডিওতে এসেছিলেন। আনন্দে বলে ফেলেছিলাম। সুজয় বাবু কিছু বলেননি? ও রাগ করেছিল। হুম। হুমকির ঘটনা কি তারপরেই ঘটেছিল? তার 5-6 দিন পর। কোম্পানির সঙ্গে তোমাদের ফাইনাল চুক্তি হয়েছিল? হয়েছিল। হুমকি আসার কতদিন পর? 3-4 দিন পর। তার ঠিক 2 দিন পরেই অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা রনিতা, তোমাকে যখন আমি প্রশ্ন করেছিলাম তোমার কেন অ্যাক্সিডেন্টটা খুন মনে হচ্ছে, তখন তো তুমি উত্তর দিতে পারোনি। কিন্তু এই যে হুমকিটা, সেইটাই কার্যকর হলো, তা বুঝতে পারোনি। রনিতা চুপ করে রইল। প্রণব চ্যাটার্জির ফোন এলো রাত 10টায়। মিস্টার সেন, আমি প্রণব চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন মিস্টার চ্যাটার্জি। মিস্টার সেন, বিশ্বাস করুন, সুজয়ের খুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। প্লিজ বিলিভ মি। তাহলে সত্যিটা কি তাই বলুন। আমি নই, সুজয়বাবুই আমাকে রনিতার ব্যাপারে সাবধান করতে এসেছিল। আপনার অপরাধ, রনিতা যখন পেমেন্ট নিতে এসেছিল তখন অফিসে কেউ ছিল না। ইয়ে মানে, আই কুডন্ট রেসিস্ট মাই সেলফ। মিস্টার সেন। ছোটকা ফোনটা কেটে দিল। আবার ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলুন। মিস্টার সেন। ইয়েস মিস্টার চ্যাটার্জি। এবার সব সত্যি কথা করে বলুন তো, বাংলার বাতায়নে একটা কার্টুন এজেন্সির সঙ্গে টাই আপ করার জন্য যে অ্যাড করেছিল, আপনার কোম্পানি তার অ্যাপ্লিকেন্ট ছিল? ছিল। প্যানেলে আপনাদের পজিশন কী ছিল? থার্ড। তাহলে সুজয়কে সরে যাওয়ার হুমকি দিয়ে আপনার কী লাভ হয়েছিল মিস্টার চ্যাটার্জি? হুমকি? আমি? আপনার কোথাও ভুল হচ্ছে মিস্টার সেন। ফোনটা এবার ওপর থেকে কেটে গেল। পরদিন সকালে ছোটকা রনিতাকে ফোন করলো। রনিতা, যে ফোন থেকে হুমকি দেওয়া হয়েছিল সে নাম্বার তোমার কাছে আছে? তুমি ব্যাক করোনি? করেছিলাম স্যার, সুইচ অফ ছিল। নম্বরটা তোমার কাছে থাকলে আমায় দাও। আছে স্যার, সুজয়ের মোবাইলে লোড করা আছে। লোড করা মানে? চেনা নম্বর? না স্যার, চেনা নয়। ফোনে বললে আপনি বুঝবেন না, আমি আপনার কাছে আসছি। রনিতা এসে ছোটকার হাতে সুজয়ের ফোনটা তুলে দিল। স্যার, একটু ইনকামিং কলের লিস্টটা দেখুন। হ্যাঁ দেখলাম, কিন্তু একটা ছাড়া কোনো আনলোড নাম্বার নেই। কিন্তু রনিতা, বেশ কিছু নম্বর আছে যার এগেনস্টে কোনো নাম নেই। সাইলেন্ট 1, সাইলেন্ট 2 এইভাবে সেভ করা হয়েছে। ওরকম 6টা নম্বর আছে স্যার। তার মানে
দুটো নম্বর থেকে ফোন এসেছিল, কিন্তু ফোন যে করেছিল সে কোনো সাড়া দেয়নি। একদম ঠিক স্যার। কখন আসতো ফোনগুলো? বেশিরভাগটাই রাস্তাঘাটে বেরোলে ব্যস্ততার সময়। কথা বলতে বলতে ছোটকা মোবাইলটা ঘাঁটছিল। বলল, এটাই কি সেই নাম্বার? হুমকির। পাশ থেকে ঝুঁকে দেখলাম সেভ করা আছে থ্রেট। রনিতা চলে যেতেই ছোটকা বলল, ইনকামিং কল লিস্ট দেখে সাইলেন্ট থ্রেট আর লাস্ট কলটার ডেট, টাইম এবং ডিউরেশন পিরিয়ড নোট করতো। পাশাপাশি নম্বরগুলোও রাখবি। লিস্ট বানাতে গিয়ে অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম। রিসেন্ট কল হিস্ট্রিতে প্রতিদিন গড়ে 20-25টা কল হয়েছে, ইনকামিং ও আউটগোয়িং মিলিয়ে। এই সময় ছোটকা হন্তদন্ত হয়ে ঘরে এলো। আমি লিস্টটা দিলাম। ঝড়ের গতিতে ছোটকা বেরিয়ে গেল। ছোটকা চলে যাওয়ার পর আমি সুজয়বাবুর ফোনের নামগোত্রহীন নাম্বারগুলিতে ফোন করতে শুরু করলাম। 7টা ফোন সুইচ অফ ছিল, আর লাস্ট একটা ফোন, যেটা ক্ষেত্রে শুনলাম, দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট। ছোটকা ফিরে এলে আমার অবজারভেশনটা উগরে দিলাম। ছোটকা শুধু ভেরি গুড বলল। রনিতাকে ফোন করলো। রনিতা, সুজয়ের ফোনের পুরনো কল লিস্ট, মেসেজ সব কিছু নেই কেন? আগেরবার অ্যাক্সিডেন্টের সময় হাত থেকে ফোনটা পড়ে গিয়েছিল, ক্ষতি হয়েছিল, সেটা সারাতে দেওয়া হয়েছিল, আর তখনই তথ্যগুলো উড়ে যায়। ফোনটা কি সুজয়বাবু সবসময় হাতেই রাখতেন নাকি? পকেটেই রাখতো। বাস থেকে নামার সময় একটা ফোন এসেছিল, সেটা ধরতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। সাত সকালে প্রণব চ্যাটার্জি বাড়িতে হাজির হলেন। উনি জানালেন ওনার বাড়িতে কাল রাতে চোর এসেছিল। তখন তেমন কিছু চুরি যায়নি, শুধুমাত্র মোবাইলের সিমটা নিয়ে গেছে। এদিকে পরমার্থ রায় ফোন করে জানিয়েছেন গত রাতে তার ফ্ল্যাটেও চুরি হয়েছে, এক্ষেত্রে চোর শুধুমাত্র তার মোবাইলটা নিয়ে গেছে। একটু পরেই লালবাজারের বড় কর্তা অমল গুহ এলেন। অমলদা, আপনি কষ্ট করে কেন এলেন? আমাকে ফোন করতে পারতেন। আসলে সুজয় খুনের ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো, তাই সব শুনবো বলে চলে এলাম। ছোটকাও আদ্যপান্ত তাকে বর্ণনা করলেন। কমল গুহ বললেন, অরিন্দম, তোমার দেওয়া নম্বরগুলোর ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। ফোনের সিমগুলোর বাগুইহাটি, কেষ্টপুর, তেঘরিয়া থেকে কেনা হয়েছে, এবং কেনা হয়েছিল পানবিড়ির দোকান থেকে প্রি অ্যাক্টিভ সিম। আমার মনে পড়ে গেল, ওই কেসের সঙ্গে যারা যুক্ত তাদের 4 জনের বাড়ি বাগুইহাটি, একজন কেষ্টপুরে। পুনর্চার্জি কোথায় থাকেন আমি জানি না। সন্ধেবেলা ছোটকা বাড়ি ফিরল রিক্সা চেপে। বাস থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে চোট পেয়েছেন। বাস থেকে নামার মুহূর্তে একটা ফোন আসে, যেটা ধরতে গিয়েই বিপত্তি। পরপর 2 দিন ছোটকা ঘরেই কাটিয়ে দিল। এদিকে অমল জেঠু জানালেন, পরমার্থবাবুর বাড়ি আবার চোর এসেছিল, তবে চোরেরা পরমার্থবাবুর মাথায় আঘাত করে পালিয়ে যায়। গতকাল সকালে পিন্টু এসে ছোটকার হাতে কতগুলো টুকরো কাগজের গোছা দিয়ে যায়। কলেজ থেকে বাড়ি ফেরার পথে ছোটকা ফোন এলো, সন্ধ্যাবেলা কোনো প্রোগ্রাম রাখিস না, অমলদা আসবেন, তুই রনিতাকেও ডেকে নে। সন্ধে 7টার সময় বৈঠক শুরু করলো ছোটকাদা। ঘরে তখন 5 জন। আমার একমাত্র অচেনা চৌরঙ্গি থানার ওসি সমর দত্ত। সুজয়ের অ্যাক্সিডেন্টে আমরা 2জন, মানে আমি আর দীপু, প্রত্যক্ষদর্শী। আমাদের কাছে ওটা একটা নিছক দুর্ঘটনা ছিল, কিন্তু রনিতার অভিযোগের ভিত্তিতে আমি এটাকে খুন ধরে নিয়ে তদন্ত শুরু করি। অমল গুহ বললেন, অরিন্দম, এখন তোমার কি মনে হচ্ছে এটা খুন? হ্যাঁ, আমি নিশ্চিত। প্রমাণ করতে পারবে? প্রমাণ করব, কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে কিনা জানি না। সেই জন্য সবাইকে ডাকিনি। আপনারা আমার পর্যবেক্ষণটা শুনুন, তারপর ভাবুন কীভাবে কেসটা সাজাবেন। বেশ, বলো। রনিতা বলেছে সুজয় নিজের কাজ দিয়ে ব্যস্ত থাকতো। কাজের জগতে আস্তে আস্তে নামও হচ্ছিল। রনিতার সঙ্গে যৌথ ব্যবসা শুরু করার পর সেটা আরও উন্নতি হচ্ছিল। এক্ষেত্রে প্রফেশনাল রাইভালরি খুনের একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত, রনিতা এবং সুজয় ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, কিন্তু অন্য লোকেরও রনিতার প্রতি নজর ছিল, অর্থাৎ রনিতাকে সে পেতে চাইছিল। সুতরাং খুনের দ্বিতীয় সম্ভাব্য কারণ পথের কাঁটা দূর করা হতে পারে। আমার এক বিশ্বস্ত ইনফর্মার পিন্টু আমাকে তদন্তের ব্যাপারে অনেকটা সাহায্য করেছে। যাই হোক, খুনটা শেষ পর্যন্ত প্রফেশনাল রাইভালরি থেকেই হয়েছে। এর পেছনে অবশ্য ছিল রনিতা। আসলে রনিতার বিশ্বাস, নির্ভরতা ইত্যাদিকে একজন লোক তার প্রতি রনিতার দুর্বলতা ভেবে বসেছিল, তাই সে সুজয়কে সরিয়ে দেবার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিল। কিন্তু এভাবে কি কাউকে পাওয়া যায় নাকি? ওসি সমর দত্ত বললেন, আপনি একদম ঠিক বলেছেন সমরবাবু, কিন্তু এক্ষেত্রে লোকটি নিজেকে সেকেন্ড বেস্ট মনে করে ভেবে বসেছিল। তাই সেই পথের কাঁটা উপড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে। কালপিট অনেকদিন ধরে অ্যাটেম্প নিচ্ছিল, কিন্তু ব্যাপারটা ঠিক ক্লিক করছিল না। বাংলার বাতায়ন নামে একটা বাংলা নতুন চ্যানেল লঞ্চ করেছে, হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন।
এখন চ্যানেলগুলো সারাদিনে একটা না একটা কার্টুন অ্যানিমেশন প্রোগ্রাম রাখছে, স্লট না পেলে সিরিয়াস প্রোগ্রামের মধ্যে কার্টুন ঢুকিয়ে দিচ্ছে। এখন তো আবার ভোটের বাজার, পলিটিক্যাল কার্টুনের তো মার্কাটারি কদর। বাংলার বাতন একটা অ্যাড দিয়েছিল কোনো একটা অ্যানিমেশন হাউসকে, ওরা 5 বছরের জন্য কন্ট্রাক্ট দিতে চায়। অনেকে অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে ওরা 3টে হাউসকে প্যানেল করে: অ্যানিস ওয়ার্ল্ড, অ্যানিমেট এবং কার্টুনিস্ট। গল্পটা শুরু এখান থেকেই। অ্যানি ওয়ার্ল্ডের উত্থান হতে থাকলে পরমর্থ রায়ের কোম্পানি অ্যানিমো বাজার থেকে আস্তে আস্তে পিছু হটতে শুরু করে। এ লাইনে ওটাই ছিল আদি কোম্পানি। উপরোক্ত কন্ট্রাক্টের ক্ষেত্রে আমি অ্যানিম ওয়ার্ল্ড সবাইকে পেছনে ফেলে এগিয়ে যায়। তখনই মরিয়া হয়ে ওঠেন অ্যানিমোর মালিক পরমার্থ রায়। উনি বুঝতে পেরেছিলেন বিয়ে করার জন্য সুজয় ও রনিতার যে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, এই কন্ট্রাক্ট থেকে ওরা তা পেয়ে যাবে। এবার উনি প্যানেলের সেকেন্ড পজিশনে থাকা সুব্রত দালালের সাথে যোগাযোগ করলেন। ডিল হলো, পরমার্থবাবু সুজয়কে কম্পিটিশন থেকে সরিয়ে দেবেন, বিনিময়ে আগামী 5 বছর চুক্তির মোটা অঙ্কের 20% পরমার্থবাবু পাবেন। পরমার্থবাবু পার্টি করেন, কূটবুদ্ধি তার প্রখর। তিনি পূর্ব পরিচিত দুর্বল প্রকৃতির মানুষ প্রণব মুখার্জিকে টার্গেট করলেন। চেলা চামুণ্ডাদিকে দিয়ে প্রণববাবুকে থ্রেট করলেন এবং সুজয়কে থ্রেট করতে বললেন। প্রণববাবু চাপে পড়ে নিজের মোবাইল থেকে সুজয়কে খুনের হুমকি দিয়ে বসলেন। কিন্তু এর পেছনে পরমার্থবাবু আছেন তা তিনি জানতেন না, প্র্যাকটিক্যালি আজও তিনি জানেন না। হুমকিতে কাজ হলো না। এবার একমাত্র রাস্তা পৃথিবীর বুক থেকে সুজয়কে সরিয়ে দেওয়া। রাস্তাঘাটে সুজয়বাবু যখন খুব ব্যস্ত থাকতেন, তখনই পরমার্থবাবু তাকে ফোন করতেন, যাতে অন্যমনস্কভাবে ফোন রিসিভ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তিনি ফোন করতেন ঠিকই, কিন্তু কোনো কথা বলতেন না। কিন্তু তুমি টেকনিকটা ধরলে কী করে অরিন্দম? অমল ঘোর প্রশ্ন। লজিক্যালি নয়, অ্যাক্সিডেন্টালি। এর জন্য দায়ী পরমার্থবাবুর ওভার কনফিডেন্ট। মানে মানে এবার টার্গেট হলাম আমি। ব্যস্ত সময় ফোন করার একই টেকনিক তিনি আমার উপর প্রয়োগ করলেন। সত্যি আমার অ্যাক্সিডেন্টও হলো। কনফার্ম ভাবার জন্য আমি একটু বাটপাড়ি আস্ত নিলাম। পিন্টুকে পরমার্থভাবেই পাঠালাম। পিন্টু পরমার্থ মাথায় একটা ডান্ডা মেরে অজ্ঞান করে কিছু কাগজপত্র নিয়ে এসে আমায় দেয়। কিন্তু চুরির ঘটনা দুটো সমর দত্ত জিজ্ঞাসা করলেন। ওটা পরমার্থবাবুর কাজ। প্রণব চ্যাটার্জি হুমকি দিতে নিজের ফোন ব্যবহার করেছিলেন। কেঁচো খুঁড়তে কেউটা না বেরিয়ে পড়ে, সেই জন্য উনি প্রণববাবুর ফোনটা চুরি করেছিলেন। কিন্তু এই কেস আমি সাজাবো কী করে? প্রমাণ কোথায়? সমর দত্ত অস্থির হয়ে বললেন, ছোটোখাটো দু একটা প্রমাণ আমি আপনাকে দিচ্ছি, আর স্বীকারোক্তি কীভাবে আদায় করবেন সেটা আপনার ব্যাপার। দুটো সিম বুক পকেট থেকে বের করে সমরবাবুর হাতে দেওয়া হলো। সাইলেন্ট 3, সাইলেন্ট 4, এবং আশা করছি ওর বাড়ি সার্চ করলে বাকি সবগুলো পেয়ে যাবেন। আর এটা হলো ধর্মতলার একটা সিনেমা হলের নুন শোয়ের টিকিটের ছেঁড়া অংশ। আমার ধারণা ঘটনার দিন পরমার্থবাবু সিনেমা শো দেখে বেরিয়ে এসে বৃষ্টিতে আমাদের মতোই আটকে গেছিলেন, আর ঠিক সেই সময় শিকারকে তিনি দেখতে পান, তা আবার 3-4টে ব্যাগ নিয়ে টালমাটাল অবস্থায়। এই সুবর্ণ সুযোগটা তিনি ছাড়েননি। নিজের ফোন থেকেই তিনি, এমন ধারণা তোমার কেন হলো অরিন্দম? অমলদা, সুজয়ের ফোনের লাস্ট কল নাম্বার আর চুরির খবর দেওয়াতে পরমার্থবাবু যে ফোনটা ব্যবহার করেছিলেন সে নাম্বার দুটো একই ছিল, সেটা আমি ধরে ফেলেছিলাম। অপরাধ বিজ্ঞান বলে অপরাধী যতই চালাক হোক, একটা না একটা প্রমাণ সে ছেড়েই যাবে। যাই হোক, যবনিকাপাত হলো। পরমার্থবাবুকে এবার কী করবেন আপনারা ভাবুন। একটা কান্নার আওয়াজ পাওয়া গেল। রনিতা কাঁদছে। ছোটকা বললেন, ওকে কাঁদতে দাও, ও কাঁদুক।